হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টার নাম হচ্ছে বিস্তার পরিমাপ। তো বিস্তার পরিমাপ অধ্যায়ের শুরুতে প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হলো যে আমরা বিস্তার পরিমাপ অধ্যায়টা কিসের জন্য পড়বো। তো অ্যান্সার হলো যে আমাদের প্রথমেই যেটার জন্য পড়তে হবে সেটা হলো আমাদের এক্সামে প্রশ্ন আসবে। এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমাদের এই অধ্যায়টা পড়তেই হবে। এরপর আসি হলো আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগে। তো কি কি কাজে লাগে আমরা আস্তে আস্তে সবই জানতে পারবো। তো চলো এই অধ্যায়টা শুরু করা যাক। তো প্রথমেই আমাদের পড়তে হবে বিস্তার পরিমাপ, যেহেতু তাহলে আমাদের প্রথমে পড়তে হবে যে বিস্তার জিনিসটা কি, বিস্তার কাকে বলে। তো চলো এখানে আমাদের বিস্তারের সংজ্ঞা যেখানে দেওয়া আছে সেটা আগে দেখে আসি, এরপর আমরা মূল আলোচনায় চলে যাব। তো এখানে দেখো বলছে বিস্তারের সংজ্ঞা দেওয়া আছে যে সুতরাং যে গাণিতিক পরিমাপের সাহায্যে কোন নিবেশনের কেন্দ্রীয় মান হতে অন্যান্য মানগুলোর ব্যবধান নির্ণয় করা হয় তাকে আমরা বিস্তার পরিমাপ বলি। আবার বলতেছি, যে গাণিতিক পরিমাপের সাহায্যে কোনো নিবেশনের কেন্দ্রীয় মান হতে অন্যান্য মানগুলোর ব্যবধান নির্ণয় করা হয় তাকে আমরা বিস্তার পরিমাপ বলি। মনে করো যে এখানে একটা বস্তু আছে, হ্যাঁ, এই বস্তু থেকে এই আরেকটা বস্তু এখানে মনে করো যে 2 মিটার দূরত্বে আছে, আর একটা বস্তু মনে করো যে এখান থেকে 3 মিটার দূরত্বে আছে। এটাকে আমরা কেন্দ্রীয় বস্তু ধরলাম। তো এই কেন্দ্রীয় বস্তু থেকে এই দুটা বস্তু কত দূরত্বে আছে, মানে কত ব্যবধানে আছে, এটা যে নির্ণয় করার যে পদ্ধতি, যে প্রসেসটা, সেটাকে আমরা বিস্তার বলি। তাহলে এটার যেহেতু 3 মিটার আছে তাহলে এটার বিস্তার কি বেশি, আর এটা যেহেতু 2 মিটার আছে এটার কি বিস্তারটা অনেক কম। আচ্ছা, তাহলে এখানে বিস্তার কি সেটা আমরা বুঝলাম, আর বিস্তার সম্পর্কে আরো বিস্তারিত আমরা সবকিছুই বুঝতে পারবো। তো চলো আমাদের ক্লাস স্টার্ট করা যাক। দেখো এখানে বলছে কি যে তোমরা ইতিমধ্যে জেনেছো যে পরিসংখ্যান নির্দিষ্ট লক্ষ্যে সংগৃহীত উপাত্ত নিয়ে কাজ করে। সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ এবং ব্যাখ্যা করে আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। পূর্বের শ্রেণীতে তোমরা উপাত্তের লেখচিত্রে উপস্থাপন সম্পর্কে জেনেছো। এই ধরনের উপস্থাপনা উপাত্তের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করে। তো এরকম চিত্র তোমরা অনেক জায়গায় দেখে আসছো, যে এখানে যে চিত্রটা দেওয়া আছে, তোমরা অনেকেই যারা হাসপাতালে যাও তারা কি এরকম চিত্র দেখে থাকবা, অথবা যারা তোমরা অনেক মুভি দেখো, মুভির মধ্যে কি আমরা এই চিত্রটা দেখে থাকি। তো এটা দ্বারা কি বোঝায় আসলে আমরা একটু দেখে নেই। দেখো, আমাদের হৃদস্পন্দনের হার এবং তার ছন্দ পরীক্ষার জন্য চিকিৎসকরা ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি করে থাকেন, যার গ্রাফ দেখতে অনেকটা এরকম। তো উপরে যে আমরা গ্রাফটা দেখলাম, এই গ্রাফটা হচ্ছে ইসিজি যে গ্রাফটা দেয় প্রায় একই রকম। আর এই গ্রাফ দেখে চিকিৎসকরা হার্ট অ্যাটাক, হৃদরোগ, অস্বাভাবিক হৃদস্পন্দন ইত্যাদি শনাক্ত করে ব্যবস্থাপনা দিয়ে থাকেন। তাহলে এই অধ্যায়ে যে আমরা পড়বো, এই অধ্যায়ের দ্বারা আমরা কি কি শিখতে পারবো? তাহলে যে আমাদের হার্ট অ্যাটাক, তারপর হৃদরোগ এবং অস্বাভাবিক হৃদস্পন্দন ইত্যাদি কিছু কি আমরা শনাক্ত করতে পারবো এই বিস্তার অধ্যায়টা যদি আমরা পড়তে পারি। অর্থাৎ বিস্তার যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা আমাদের বাস্তব জীবনেও অনেক কাজে লাগে। দেখো এরপর বলছে যে তাছাড়া সংগৃহীত উপাত্তের প্রতিনিধিত্বকারী মান খুঁজে বের করার জন্য তোমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সম্পর্কে পূর্বের শ্রেণীগুলোতে ধারাবাহিক ভাবে জেনে এসেছো। তবে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় মান আমাদের মোটামুটি একটি ধারণা দেয়, মানে আমাদের কোনো একটা কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রীয় মানটা আমাদের মোটামুটি একটা ধারণা দেয়। কিন্তু অপেক্ষাকৃত নির্ভুল সিদ্ধান্তের জন্য উপাত্তগুলোকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা প্রয়োজন হয়। সেক্ষেত্রে উপাত্তগুলো কেন্দ্রীয় মানের চারপাশে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তো একটি উদাহরণের মাধ্যমে আলোচনা করা যাক। তো এখানে বলছে যে তুমি তো জানো তোমাদের জেলা স্কুলগুলো নিয়ে প্রতি বছর জেলা ভিত্তিক টি-20 স্কুল ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। বরাবরের মতো এবারও তোমাদের স্কুলে একটি ক্রিকেট দল ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ধরো প্রতিযোগিতাটির 10টি ম্যাচে তোমাদের স্কুলের দুজন ব্যাটসম্যান এ এবং ব্যাটসম্যান বি এর রান এবং ফাইনাল ম্যাচের নিবেশন নিম্নরূপ। তো এটা আমাদের ব্যাটসম্যান এ এবং ব্যাটসম্যান টু এর স্ট্যাটাস দেওয়া আছে। তো ব্যাটসম্যান এ যে কোন দিন কি কি রান করছে সেগুলো দেওয়া আছে। মনে করো প্রথম দিন 30 রান করছে, নেক্সট দিন 91, দেন তারপর 0, এরকম করে কি রান গুলা কত দিনের কি কি রান করছে সেগুলো দেওয়া আছে। তারপর নিচে ব্যাটসম্যান বি, মনে করো আরেকজন ব্যাটসম্যানের রান গুলো দেওয়া আছে 53, তারপর 46, এরকম করে কি রান গুলা দেওয়া আছে। তো দেখি প্রশ্ন কি করছে এখান থেকে। তো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে আমাদের, যে ফাইনাল ম্যাচের নিবেশন সারণী। তাহলে প্রথম থেকে 4 ওভার পর্যন্ত রান আসছে হলো 24 রান, তারপরে হলো কি 5 থেকে 8 পর্যন্ত আসছে 32 রান। তো এরকম কিছু আমাদের কি স্ট্যাটাস দেওয়া আছে। তারপর প্রশ্নে বলছে যে ব্যাটসম্যান এ এর গড় মান নির্ণয় করি। তো আমাদের গড় মান নির্ণয় করা অবশ্যই জানি, যে গড় মান কিভাবে নির্ণয় করে, যে আমাদের যে রাশিগুলো দেওয়া থাকবে ওই সকল রাশির যোগফল ভাগ হচ্ছে ওই রাশির সংখ্যা কতটা সেটা। মনে করো যে এখানে আমাদের দেওয়া আছে কি 10টা ম্যাচের, তাহলে এখানে 10টা ম্যাচের রান যেহেতু দেওয়া আছে, তাহলে 10টা ম্যাচের কত রান করছে সেটা আমাদের আগে বের করতে হবে। তারপর 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা কি গড় মানটা পেয়ে যাবো। তো আমরা যদি এই ব্যাটসম্যানের গড় রান যদি নির্ণয় করতে চাই,
তো গড় রানকে এক্স প্রাইম দ্বারা প্রকাশ করলাম, তাহলে কি এই সংখ্যাগুলো সবগুলো যোগ করতে হবে, অর্থাৎ 30 প্লাস হচ্ছে 91 প্লাস হচ্ছে 0, সেটা 91টা বেশি হয়ে গেছে একটা 0 আর কি। তো 91 প্লাস 0 প্লাস এই যে এরকম করে যে সংখ্যাগুলো আছে সবগুলো বসাবো, লাস্টে কত আছে 71, ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে এখানকার যতটা রাশি দেওয়া ছিল সেই রাশির সংখ্যা। তাহলে আমরা দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখানে 10টা রাশি আছে, অবশ্যই এখানে বলেও দেওয়া আছে যে 10টি ম্যাচের, তাহলে আমাদের কি 10 দেওয়া আছে, তাহলে এখানে আমরা 10টা রাশি যেহেতু ছিল তাহলে 10 দ্বারা ভাগ দিব। তাহলে এখান থেকে আমরা যোগ যদি করি, তোমরা যোগ করে দেখবা যে এখানে আসলে 530, 530 যোগ করে আর নিচে আমাদের কি 10 আছে, তাহলে এই জিরো কেটে গেল, তাহলে থাকতে হলো কত 35। তাহলে এই ব্যাটসম্যানের যে গড়টা আসলে আমাদের 35, 35 না আর কি 53। তো এখানে তোমরা এই মানগুলো এখানে বসাবা, এরকম করে একটা একটা করে বসাবা, তারপর কি 53 আসবে। তো এখন আমরা ব্যাটসম্যান বি এর গড় রান যদি নির্ণয় করতে চাই, তো একই প্রসেসে করতে হবে। আমাদের এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সবগুলো যোগ করতে হবে, দেন আমাদের মোট সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। তো আমরা যদি সংখ্যাগুলোর যোগ করি, তাহলে এখানে আমাদের 53 প্লাস হচ্ছে 46 প্লাস এরকম করে সবগুলো সংখ্যা বসাবো, শেষে আছে কত 52। তাহলে এগুলো যদি আমরা যোগ করি, এগুলো যোগ করে আমরা 530 পাবো। তোমরা এটা নিজেরা যোগ করে দেখবে অবশ্যই। তাহলে এখানে 530 পাইলাম, আর নিচে আমাদের কি যেহেতু 10টা মেসেজ আছে, মানে এখানে 10টা সংখ্যা আছে, এর জন্য কি 10 দ্বারা ভাগ দিলাম। তো এটারও আমাদের গড়টা আসতেছে হলো 53, দুজনেরই গড়টা আমাদের কি সমান। তো এখানে আমাদের যে গড়টা পেলাম সেটা হচ্ছে 53। তোমরা এখানে করবে আর কি এগুলা। তারপর দেখো আমাদের পরবর্তীতে কি বলছে, যে ব্যাটসম্যান এ এর রানের মধ্যক নির্ণয় করি, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তো আমরা আগে একটু বুঝি যে মদ্যক জিনিসটা কি এবং মদ্যক জিনিসটা কিভাবে নির্ণয় করতে হয়। তো চলো এটা আগে বুঝে আসি, এরপর আমরা এই অ্যান্সারে আসি। তো মদ্যক বলতে জিনিসটা বোঝায় কি, যে মাঝখানের কোনো একটা অবস্থা। মনে করো যে আমার কাছে তিনটা সংখ্যা আছে, একটা হলো 1, একটা হলো 2, একটা হলো 3। তাহলে এখান থেকে মাঝখানের যে সংখ্যাটা সেটাই হলো আমাদের মদ্যক। তাহলে এখানে এই যে 2 আমাদের কি মাঝখানে আছে, তাহলে এটাই হলো আমাদের কি মদ্যক। তারপর যদি আমি লিখি যে 1 2 3 4 5, তাহলে এখানকার থেকে দেখো মধ্য কোনটা, মানে মাঝখানে কোনটা আছে, তাহলে এদিকে একটা বাদ দিলাম, এদিকে বাদ দিলাম, তাহলে এই যে 3 আছে কি আমাদের মাঝখানে, তাহলে এটাই হলো আমাদের মধ্যক, এটা আমাদের মধ্যক। তো এখন যদি আমি আরেকটা প্রশ্ন করি যে এটার মধ্য কত, তাহলে তোমার অ্যান্সার দিবা, মনে করো যে এটা আছে 9 2 7 5 4 3, তারপর হচ্ছে 8, আর হলো কি 1, দেন হলো 6। মনে করো এখন এই সংখ্যাগুলো দেওয়া আছে, এখন আমি তোমাকে যদি বলি যে এটার মধ্য কোনটা, তাহলে কি করবে তোমরা, যে এখানে একটা বাদ, এখানে একটা বাদ, তারপর এখানে একটা বাদ, এখানে একটা বাদ, তারপর এখানে একটা বাদ, এখানে একটা বাদ, এখানে একটা বাদ, এখানে একটা বাদ, তাহলে মাঝখানে কোনটা আছে, মাঝখানে আছে 4। তাহলে অবশ্যই অ্যান্সার দিবা যে এখানকার মধ্য হচ্ছে 4। তাহলে যদি এরকম অ্যান্সার দাও তাহলে কিন্তু অবশ্যই ভুল হবে। আমাদের মধ্যক নির্ণয় করার সময় আমাদের আগে ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রম অনুসারে সাজাইতে হবে, এরপর আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে নিম্ন থেকে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে হবে, এরপর মধ্যক নির্ণয় করতে হবে। তো এখানে 1 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। দেখো এখানে আমাদের যে সংখ্যাগুলো আছে এখন আমরা ইজিলি মধ্যক নির্ণয় করতে পারবো। তো এদিকে একটা সংখ্যা বাদ দিলাম, এদিকের একটা, তারপর হচ্ছে এদিকের একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। দেখো এখন আমাদের মাঝখানে কোন সংখ্যাটা আছে 5। তার মানে এখানকার আমাদের যে মধ্যকটা হচ্ছে সেটা হচ্ছে 5। তো এখন কথা হলো এখানে তো শুধুমাত্র 9টা অঙ্ক আছে, এর জন্য আমরা কি এদিকে একটা দিকে বাদ বের করে অথবা হিসাব করে কি মাঝখানে সংখ্যাটা বের করতে পারি, সেটাকে আমরা মধ্যক বলবো। আর যদি তোমার কাছে 100টা সংখ্যা থাকে, 120টা সংখ্যা থাকে, তাহলে তুমি সেখানে কিভাবে মধ্যক নির্ণয় করবা সেটা একটু দেখে নেই। মনে করো যে আমাদের এখানে দেওয়া আছে 1 2 5 6, এরকম করে মনে করো যে শেষে আছে কত 70। মনে করো যে এরকম করে অনেক সংখ্যা আছে, মনে করো ধরলাম যে 70টা সংখ্যা আছে এখানে, মোট আছে কটা 70টা সংখ্যা। এখন আমরা এটার মধ্য কিভাবে নির্ণয় করবো সেটা একটু দেখো। দেখো আমরা মধ্যক নির্ণয় করার এখন সূত্র শিখবো। মধ্যক নির্ণয় করার দুইটা সূত্র, একটা হলো যদি এই যে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো যদি জোড় সংখ্যা হয় অথবা সংখ্যাগুলো যদি বেজোড় সংখ্যা হয়, তাহলে আমাদের আলাদা আলাদা সূত্র দিয়ে করতে হবে। তো যদি প্রথমে আমরা দেখবো যে যদি যেখানে বিজোড় সংখ্যা হয়, মনে করো যে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে, আচ্ছা মনে করো 13টা সংখ্যা দেওয়া আছে, এই 13টা সংখ্যার মধ্য কোনটা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা এখন আমরা দেখবো যে বিজোড় সংখ্যার মধ্য কিভাবে নির্ণয় করে। তো এখানে দেখো আমাদের কয়টা সংখ্যা আছে, 9টা সংখ্যা আছে। তো আমরা এটার একটু বিজোড় সংখ্যা যদি থাকতো তাহলে এর মধ্য কিভাবে নির্ণয় করে সেটা একটু দেখে নেবো। তো বিজোড় সংখ্যা থাকলে মধ্য নির্ণয় করার সূত্র হচ্ছে n+1/2 তম পদ, 2 তম পদ। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে n+1/2 তম পদ, এখানে কিন্তু n+1/2 এই সংখ্যাটাই না কিন্তু। তো আমাদের এই যে এখানে আমরা একটু আগে যে
তো এখানে যে আমরা একটু আগে দেখলাম যে এই যে ৯ টা সংখ্যার মধ্যক আমাদের 5, তো আমরা এই সূত্রের সাহায্যে দেখি যে এটার অ্যান্সার আসে কিনা। তাহলে এখানে n এর মান কত? n এর মান হচ্ছে কত? 9। 9 কেন? এখানে ৯ টা সংখ্যা আছে। ১ থেকে শুরু করে কি ৯ টা সংখ্যা আছে। এর জন্য n এর মান কত এখানকার? 9। তো এই সূত্র দিয়ে যদি আমরা করি তাহলে হচ্ছে 9 প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে 2। তাহলে এই যে ৯ আর ১ যোগ করলে ১০, ১০ এর সাথে যদি আমরা ২ দ্বারা ভাগ দিই তাহলে আসে কত? ৫। তো আমাদের এই এখন দেখতে হবে এই ৫ তম পদটা আমাদের মধ্যপদ। এই ৫ মানে যে এটাই আমাদের মধ্যপদ এটা না কিন্তু। এই ৫ তম পদটা আমাদের হলো মধ্যপদ। তাহলে আমরা এখান থেকে দেখবো এটা হলো ১ম পদ, ২য় পদ, ৩য় পদ, ৪র্থ পদ, এই যে পঞ্চম পদ। এই যে পঞ্চম পদ আমাদের ৫ আছে। এর জন্য এই যে আমাদের এটা হচ্ছে মধ্যক। তো আশা করি বিজোড় সংখ্যার জন্য জিনিসটা বুঝতে পারছো। এখন মনে করো যে আমাদের জোড় সংখ্যক আছে। তাহলে এটার মধ্যক কিভাবে নির্ণয় করব? চলো এটা একটু দেখে নেই। দেখো এখন আমি তোমাকে কিছু সংখ্যা দিলাম ১ থেকে ৮ পর্যন্ত। এখানে ৮ টা সংখ্যা আছে। এখন আমি বলব যে এটার মধ্যক নির্ণয় করো। তাহলে তুমি কি করবে? এদিকে একটা কেটে দিবা। বা এদিক থেকে ৩ টা কেটে দিবা, এদিক থেকে ৩ টা কেটে দিবা। এখন আস্তে, আস্তে কয়টা? ২ টা সংখ্যা আছে। তাহলে এটা কেটে দিলে তার কোনো মধ্যক থাকতেছে না। কিন্তু এখন আমাদের মধ্যকটা তো নির্ণয় করতে হবে। মধ্যকটা কিভাবে নির্ণয় করব? সূত্রটা হচ্ছে n/2 তম পদ, 2 তম পদ প্লাস হচ্ছে n/2 প্লাস 1 তম পদ। এততম পদ বাই হচ্ছে 2। সূত্র কি? সূত্র হচ্ছে n/2 তম পদ প্লাস হচ্ছে n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2। এটাই হলো আমাদের মধ্যক নির্ণয় সূত্র। তো এখন আমরা দেখো এখানে সংখ্যা আছে কয়টা? ৮ টা। এখান থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে আমাদের n এর মান এখানে কত? n এর মান হচ্ছে 8। আমরা এই সূত্র দিয়ে যদি জোড় সংখ্যক কোনো আমাদের ডাটা বা উপাত্ত দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে মধ্যক নির্ণয় করব। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে কি n/2 তম পদ। তাহলে এখানে n এর মান হচ্ছে 8, তাহলে 8/2 এটা হচ্ছে কত? 4 তম পদ। তারপর হচ্ছে কত? যে n প্লাস 1/2, তাহলে এখানে 8 আছে। 8/2 হলো কত? 4, 4 এর সাথে আবার কত যোগ করতে হবে? ১ যোগ করতে হবে। তাহলে হচ্ছে আমাদের কত? ৫ তম পদ। অর্থাৎ n/2 প্লাস 1, n/2 এর মান কত পেলাম আমরা? ৪ পাইছি প্লাস 1, তাহলে এটা কত? ৫ তম পদ। তাহলে এই যে ৪ তম পদ এবং ৫ তম পদের যোগফল বাই আমাদের কি 2 করতে হবে। তোমাদের এখানে ৪ তম পদ কোনটা? ১, ২, ৩, ৪, এই ৪ তম পদ হচ্ছে আমাদের ৪। তাহলে যে ৪ তম পদ লিখলাম হলো ৪। প্লাস হচ্ছে n/2 প্লাস 1 তম পদ। তো n/2 প্লাস 1 তম পদ কোনটা? ৫ টা। তাহলে ১, ২, ৩, ৪, ৫। এই ৫ তম পদ কোনটা? ৫। তাহলে আমি দিব হলো যে ৪ প্লাস ৫ বাই হচ্ছে কত? 2। তাহলে এটা কত আসে? ৯, 9/2 করলে আমাদের 4.5। তাহলে এখানকার যে পদগুলা দেওয়া আছে এর মধ্যকটা হচ্ছে কত? 4.5। তো আমরা বুঝলাম যে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। তো এখন আমরা যদি ওগুলা ভালোভাবে বুঝে থাকি তো আমরা এখনকার যে প্রশ্নটা আছে প্রশ্নটা সলভ করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা যারা বুঝো নাই তারা এখন একটু ভালো করে মনোযোগ দাও তাহলে অবশ্যই বুঝতে পারবা। তো এখানে বলছে কি যে ব্যাটসম্যান এ এর রানের মধ্যক নির্ণয় করো, উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তো আমাদের মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই ক্রমগুলোকে সাজিয়ে নিতে হবে। যদি না সাজাই তাহলে কিন্তু কি আমরা মধ্যক নির্ণয় করতে পারবো না। তো চলো এটার মধ্যক নির্ণয় করি আমরা। তো এখন আমরা ব্যাটসম্যান এ এর মধ্যক নির্ণয় করব। তাহলে প্রথমে আমাদের কি ক্রম অনুযায়ী সাজাইতে হবে। তো এখানে প্রথমে কি আছে? 0 আছে। তো আমি লিখলাম 0। তারপর কত আছে? 5 আছে। এরপর লিখলাম হলো 5। এরপর কত আসে? এরপর আছে হলো 30। তাহলে হচ্ছে 30। তারপর আছে হলো কত? 42। তারপর আছে কত? 64 আছে। তারপর আছে হলো কত? 71 আছে। তারপর 80 আছে। তারপর আছে কত? 91। তো এখন আমরা ব্যাটসম্যান এ এর জন্য মধ্যক নির্ণয় করব। তো মধ্যক নির্ণয় করার জন্য প্রথমে আমাদের ক্রম অনুযায়ী সাজাইতে হবে। তাহলে এখানে আমাদের কি করব? নিচু থেকে উপরের দিকে যাব। তো এখানে প্রথমে যে একদম সর্বনিম্ন সংখ্যাটা আছে সেটা আছে কত? 0। এর জন্য আমরা প্রথমে 0 লিখব। এর পরবর্তী কত আছে? 5 আছে। তাহলে আমি 5 লিখলাম। তারপর আছে হলো 30। তো এখানে 30 দুটো আছে। এর জন্য এখানে দুটো 30 লিখব। তাহলে 30, 30। তারপর কত আছে? 42 আছে। তারপর আছে কত? 64, 64 আরকি। এরপর আছে কত? ৭১ আছে। 71। তারপর আছে কত? ৮০। তারপর আছে 91। তারপর আছে 117 অর্থাৎ ১১৭ রান। অর্থাৎ এই একটা সেঞ্চুরি করছে। তো এখন আমরা এটার মধ্যক নির্ণয় করব। তাহলে এদিক থেকে দেখো এখানে কয়টা সংখ্যা আছে? ১০ টা অর্থাৎ জোড় সংখ্যক আছে। তো আমরা কি করব যে n/2 তম পদ, n/2 তম পদ প্লাস হচ্ছে n/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে 2 দিয়ে করব। তো এটা দিয়ে আমরা মধ্যক নির্ণয় করব। তো n/2 তম পদ কত আসবে? এখানে আছে ১০ টা, তাহলে ১০/2 কত হবে? 5। তার মানে আমাদের 5 তম পদ। তো 5 তম পদ কোনটা? ১, ২, ৩, ৪, ৫। তো 5 তম পদ হচ্ছে আমাদের ৪২, তাহলে হচ্ছে ৪২ প্লাস n/2 প্লাস 1। তার মানে n/2 প্লাস 1 দ্বারা কি বুঝাবো? যে n এর মান কত? ১০। তাহলে ১০/2 প্লাস 1। তাহলে ১০/2 হচ্ছে 5, 5 আর ১ যোগ করলে কত? ৬। তাহলে ৬ তম পদ। তাহলে ১, ২, ৩, ৪, ৫, এই যে এটা ৬। তাহলে ৬ এর কত? ৬ হচ্ছে 64 তম পদ।
তো এখন আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা মধ্যকটা পেয়ে যাবো। তো এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এটাকে যোগ করি আগে। তো যোগ করলে কত হচ্ছে, 4 আর 2 যোগ করলে হচ্ছে আমাদের 6, তারপর হচ্ছে এটা হচ্ছে কত, 100, 10 আর কি, তো 106 হলো। ভাগ যদি 2 করি, তাহলে এটা আমাদের আসছে কত, 53। তো আমাদের গড় যেটা আসলো যে ব্যাটসম্যান এর জন্য, সেই গড়ের সমানে আমাদের কি মধ্যকটা আসছে। তো আমাদের মধ্যক কত এখানে, ব্যাটসম্যান এর জন্য মধ্যক হচ্ছে 53। তো আশা করি এটা কিভাবে আসলো অবশ্যই বুঝতে পারছো। তো চলো আমরা 53 মানটা একটু বসাই দেই এখানে। তাহলে এখানকার যে আমাদের বক্সটা আছে, এই বক্সটা আমাদের অ্যান্সার কত হবে, 53 অ্যান্সার হবে। এরপর বলছে কি ব্যাটসম্যান বি এর মধ্যক নির্ণয় করো। তো তোমরা বি এর ব্যাটসম্যান তো তোমরা ব্যাটসম্যান বি এর জন্য মধ্যক নির্ণয় করবে একই উপায়। প্রথমে আমরা কি করব, যে একটা ক্রম অনুযায়ী সাজাবো। তো এখানেও আমাদের জোড় সংখ্যা আছে, তাহলে আমরা কি করবো কি, যে n/2 তম পদ এবং n/2 + 1 তম পদ, এই দুটো পদ নিয়ে আবার কি 2 দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের কি অ্যান্সারটা চলে আসবে। তো এটা অ্যান্সার পারছো কি না পারছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। দেখো এখন দেখি এখানে কি বলছে, যে উভয় ব্যাটসম্যানের করা রানের গড় ও মধ্যক নির্ণয় করে কি মান পেলে। দুজনেরই রানের গড় এবং মধ্যক একই। আমরা একটু আগেই দেখলাম যে দুজনকার রানের গড় হচ্ছে 53 এবং দুজনকার মধ্যক কত, 53। তোমাদের কি মনে হয় এই দুইজন খেলোয়াড়ের মধ্যে পারদর্শিতা একই? একেবারেই না। কারণ সমান সংখ্যক ম্যাচ খেলে ব্যাটসম্যান এ এর রানের পরিসর কত, 0 থেকে 117, অর্থাৎ তার সর্বনিম্ন রান হচ্ছে 0 এবং সর্বোচ্চ রান হচ্ছে 117, এবং বি এর রানের পরিসর হচ্ছে 46 থেকে 60, অর্থাৎ তার সর্বনিম্ন রান হচ্ছে 46 এবং সর্বোচ্চ রান হচ্ছে 60। ভেবে দেখো তো দুজন ব্যাটসম্যানের পারদর্শিতার ধারাবাহিকতার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। তবে যদি থাকে তবে সংক্ষেপে নিচের খালি বক্সে যুক্তি সহ তোমাদের মতামত দাও। তো মনে করো তুমি বর্তমান বিসিবির একজন নির্বাচক। তো এখন তোমাকে যদি দেওয়া হয় যে এখানে ব্যাটসম্যান এ আছে এবং ব্যাটসম্যান 2 আছে, এই দুইজন ব্যাটসম্যানের মধ্যে তুমি কাকে দলে নিবা। তো কাকে দলে নিবা এবং কিসের জন্য নিবা, এটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দিবা। তো আশা করি তোমরা আগে অ্যান্সার দিবা, এরপর আমাদের পরবর্তী ভিডিওটাও চালু করবা। তো আশা করি তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার দিয়ে আসছো। তো এখন আমি বলতেছি যে আমাদের অ্যান্সারটা কোনটা হওয়া উচিত। আমাদের অবশ্যই কি এই 46 থেকে 60 এর যে মধ্যে যে পরিসরটা আছে, এটাকে আমাদের কি দলে নেওয়া উচিত। কারণ কি, কারণ হলো তার ধারাবাহিকতাটা অনেক বেশি, সে কনস্ট্যান্টলি রান করতে পারে। আর এই যে এখানে যে আছে 0 থেকে 117, সে একদিন 0 করলে কি দল বিপদে পড়বে। তারপর 117 যদি করে, হ্যাঁ ওই দিন ভালো হবে। এরপরের দিন যদি সে 5 করে, 30 করে, তাহলে কিন্তু কি দল বিপদে পড়বে। আর প্রতিদিন যদি প্রত্যেকটা খেলোয়াড় যদি 30 থেকে 40, না 40 থেকে 60 এরকম রান করতে থাকে, তাহলে কিন্তু কি দলের ভালো করার অনেক সম্ভাবনা বেশি। তো আমাদের দেখতে হবে যে কোনটার বিস্তার কম আর কোনটার বিস্তার বেশি। যার বিস্তার কম আমরা সেই জিনিসটা নিয়ে হিসাব নিকাশ করবো, তাহলে আমাদের কি অ্যান্সারটা অনেক স্মুথ হবে। তো আমাদের সবসময় দেখবো যে কোনটার বিস্তার কম, সেটা নিয়ে আমরা কাজ করব। তো দেখো এখানে আমাদের কিছু গ্রাফ দেওয়া আছে যে ব্যাটসম্যান এ এর স্কোর গুলো সংখ্যা রেখা স্থাপন করো। তো এগুলো সংখ্যা রেখা স্থাপন করা আছে। তো আমাদের একটু আগেই পাচ্ছিলাম যে মধ্যক হচ্ছে কত, 53, আর গড় কত, 53। আর ব্যাটসম্যান বি এর জন্য স্কোর গুলো সংখ্যা রেখায় দেওয়া আছে। তো এটা হলো আমরা মধ্যক আর বিস্তার কত পাইছিলাম, মধ্যক আর হচ্ছে গড়, সেটা হচ্ছে আমাদের 53। তো দেখো এই যে মানগুলো দেওয়া আছে 53 থেকে অনেক দূরে 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 অবস্থান করতেছে, বাট এই ব্যাটসম্যান বি এর জন্য এই যে বিস্তার বা মধ্যক বা গড় থেকে এই মানগুলো আমাদের কি খুবই কাছাকাছি অবস্থান করতেছে। এর জন্য আমাদের এই যে ব্যাটসম্যান বি কে নিয়ে হিসাব নিকাশ করা খুবই সহজ, আর ব্যাটসম্যান এ কে নিয়ে হিসাব নিকাশ করা কিছুটা কঠিন। এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার পাবো না, এখান থেকে আমরা ইজিলি কি সঠিক অ্যান্সার পাবো। দেখো এখানে কি বলছে, যে উপরে চিত্র দুটি পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাই ব্যাটসম্যান বি এর স্কোরের বিন্দুগুলো কেন্দ্রীয় মানের খুব কাছাকাছি অবস্থান করছে। অন্যদিকে ব্যাটসম্যান এ এর স্কোরগুলো বিন্দুগুলো কেন্দ্রীয় মান থেকে অনেক দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে, যদিও তাদের রানের গড় এবং মধ্যক একই। সুতরাং আমরা বলতে পারি কোনো একটি বিষয়ে বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংগৃহীত উপাত্তের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপই যথেষ্ট নয়। এই কেন্দ্রীয় মানের সাপেক্ষে উপাত্তগুলো বিস্তার ও পরিমাপ করা প্রয়োজন, কেননা এটি কেন্দ্রীয় মানের যথার্থতা যাচাই করে। তবে যে তথ্য সারির বিস্তার যত কম, তার কেন্দ্রীয় মানগুলো তত বেশি প্রতিনিধিত্বকারী। তো আমরা দেখবো যে কোনটার বিস্তার কম, সেটা নিয়ে হিসাব নিকাশ করবো। বিস্তার তথ্য সারির মানগুলো সামঞ্জস্যতা পরিমাপ করে। যে তথ্য সারির বিস্তার যত বেশি, তার মানগুলো তত বেশি অসামঞ্জস্যপূর্ণ। তো আশা করি আজকের ক্লাসটা ভালোভাবে বোঝাতে পারছি। তো পরবর্তী ক্লাসে আমরা পরিসর নিয়ে পড়াশোনা করবো। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।